হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? সরি, আমাদের হচ্ছে এই ক্লাসটা হচ্ছে 1401 নম্বর, হ্যাঁ, এখন এখানে হচ্ছে আসলে আমাদের টিভির ব্যবস্থাটা এখনো হয়নি, সেজন্য আসলে ক্লাসটা এইভাবে রেকর্ড করতে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে এখন পাওয়ার পয়েন্ট ক্লাস, হ্যাঁ, WP403 বোর্ডের ক্লাস, হ্যাঁ। আচ্ছা, তো আমরা কিন্তু এটির পর প্রথম ক্লাস গত ক্লাসটা করেছিলাম, গত ক্লাসে আমরা কালার ডিজাইনের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করেছিলাম। আমরা দেখেছিলাম যে কালারটা আসলে কি, হ্যাঁ, আমরা জেনেছিলাম যে কালার হচ্ছে আমাদের একটা যেকোনো একটা প্রপার অবজেক্টের উপর একটা ইউনিক একটা প্রপার্টি, হ্যাঁ, কালার, হ্যাঁ, কালারটা হচ্ছে আমাদের এই যে এই প্রপার্টিটা, হ্যাঁ, এই প্রপার্টিটা দেখি হচ্ছে এই কালারটা আসলে রেজাল্টেড কি থেকে আসলে উৎপন্ন হয়, হ্যাঁ, বিভিন্ন পার্টিকুলার ওয়েভলেংথের আসলে যে লাইটটা থাকে, হ্যাঁ, সেই লাইটটা যে কি কোনো অবজেক্ট যখন একটা রিফ্লেক্ট করে তখন আসলে আমরা কালার দেখতে পাই, হ্যাঁ, আর এই প্রপার্টিটাকে কিন্তু আসলে আমরা কালার বলছি, হ্যাঁ। এই যে রিফ্লেক্ট করার পরে যেই একটা যেকোনো নির্দিষ্ট ওয়েভলেংথের লাইট যখন রিফ্লেক্ট করে একটা প্রপার একটা অবজেক্ট, তখন যে অ্যাপিয়ারেন্সটা আসলে আমাদের চোখে আসলে ভেসে ওঠে বা হচ্ছে যে সেন্সেশনটা আসলে আমাদের চোখে আসলে প্রডিউস হয়, সেটাকে আসলে আমরা কালার বলছিলাম, কালার বলেছিলাম। তো কালার কিন্তু আসলে মানে অনেক ধরনের হয়, তাই না? আমরা আসলে পৃথিবীতে হাজার হাজার বিভিন্ন ধরনের কালার দেখি, তাই না? তো এগুলো মেইনলি আসলে ডিফার করে একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের কালার ডিফার করে, মেইনলি সে আসলে ঠিক কতটুকু কোনো অবজেক্টের সাথে ঠিক কতটুকু আসলে ওয়েভলেংথের পাওয়ার লাইট আসলে সে কীভাবে কতটুকু অ্যাবজর্ব করছে বা কতটুকু আসলে সে রিফ্লেক্ট করছে, হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করে এই কালারটা আসলে ভ্যারি করে। আমরা জেনেছিলাম যে কালার যে ভ্যারি করে বিভিন্ন প্রোডাক্টের কালার ভ্যারি করে, তখন আসলে কালার মেজারমেন্টের আসলে একটা বিষয় চলে আসে, হ্যাঁ, তাই না? তো কোন প্রোডাক্টে আসলে ঠিক কালারটা কী, হ্যাঁ, তো এই জিনিসটা কেন আসছে, কারণ আমরা কিন্তু হিউম্যান কিন্তু আসলে কালারফুল, আমরা মানুষ যারা আছে কিন্তু কালারফুল জিনিসকে পছন্দ করি, তাই না? তো আমরা খুঁজি আসলে আমাদের পছন্দের কালার, এক একজনের কালার এক এক রকম পছন্দ, হ্যাঁ, এক একজনের পছন্দের কালার। তো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা যখন একটা ক্লোদিং তৈরি করি, তখন কিন্তু আমরা ক্লোদিং তৈরি করি, কালারফুল ক্লোদিং তৈরি করে তখন কিন্তু পায়ের ডিমান্ড অনুযায়ী করি। ইনফ্যাক্ট সাদা যে ফেব্রিক গার্মেন্টগুলো তৈরি সেগুলো কিন্তু ডিমান্ড অনুযায়ী দেয়। এখন আমাকে বায়ার ঠিক যেরকম রিকোয়ারমেন্ট দেয়, ঠিক সেই অনুযায়ী কিন্তু আমরা কালারটা প্রডিউস করতে হয়, হ্যাঁ। যেমন সেই জন্য কিন্তু আমাদের আসলে মিলিয়ে দেখতে হয় যে আসলে বায়ার যে রিকোয়ার্ড যে কালারটা আছে, বায়ার রিকোয়ারমেন্ট যে কালারটা আছে, আমি ঠিক সেই কালারটাই প্রডিউস করলাম, কিন্তু অন্য কোনো কিছু প্রডিউস করে ফেললাম। তো এই জিনিসটা মিলায় দেখার জন্য আসলে অনেক কালার মেজারমেন্টের প্রচুর ব্যবহার আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ। আমি কিন্তু সেটা নিয়েও কথা বলেছিলাম এবং কালার মাপার এই বিষয়টা কিন্তু আমার খুবই সিগনিফিক্যান্ট ইম্পর্টেন্স বহন করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, তাই না? আচ্ছা, তো আমরা এরপরে দেখেছিলাম যে কি কি ধরনের আসলে টার্মিনোলজিস আছে। আমরা ভ্যালু অফ লাইটনেস সম্পর্কে জেনেছি, কিউ জেনেছি, ক্রোমা জেনেছি। ভ্যালু আর লাইটনেস জিনিসটা কি, মানে একটা কালার তো হচ্ছে গাঢ় থেকে হালকা হতে থাকে, তাই না? এই বিষয়টাকে আসলে আমরা ভ্যালু বা লাইটনেস বলে থাকি। হিউ হচ্ছে জাস্ট মেইন যে কালারটা, আমরা যে নাম একটা কালারকে যে নামে ডাকি আসলে সেই জিনিসটাই আসলে কালার, হ্যাঁ, বেসিক যে ডিফারেন্স ইন অ্যাপিয়ারেন্স। তো এই জিনিসটাকে হিউ বলি আমরা, যেমন গ্রিনকে গ্রিন বলি, ইয়েলোকে ইয়েলো বলি, হ্যাঁ। তো এই জিনিসগুলো আসলে হিউ। আচ্ছা, এছাড়াও আমরা ক্রোমা সম্পর্কে জেনেছিলাম। তো সিগনিফিকেন্স কি ছিল আমাদের কালার মেজারমেন্টে? কালার মেজারমেন্ট আসলে আমাদের কোয়ালিটি কন্ট্রোলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, হ্যাঁ। তারপরে হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশন এবং কালার ম্যাচিংয়ের জন্য আসলে কালার মেজারমেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। কোয়ালিটি কন্ট্রোল বলতে আমরা বলেছিলাম যে কোয়ালিটি কন্ট্রোল মানে কি, বাইরের যে রিকোয়ারমেন্টটা সেটা ফুলফিল করাই কিন্তু আসলে কোয়ালিটি কন্ট্রোল, তাই না? আচ্ছা, তো প্রোডাক্ট বায়ার যে প্রোডাক্ট স্পেসিফিকেশন দিচ্ছে, যে কালারটা আসলে চাচ্ছে সেই জিনিসটা ম্যাচ করছে কি না, সেটাকেই কিন্তু আমরা কালার মেজারমেন্টের মাধ্যমে আসলে আইডেন্টিফাই করতে পারি, বা ডিটারমাইন করতে পারি, না? হচ্ছে আমরা ইভালুয়েট করি, মেজার করি কালার ইন প্লাস্টিক্স, বিভিন্ন ধরনের ইন্টাররিলেটেবল রিজনসের জন্য, সেগুলো ডাইভার্স এবং ইন্টাররিলেটেবল রিজনসের জন্য,
If color is to be specified, it must be described in specific term and should also be measurable. কালার যদি আমরা স্পেসিফাই করতে চাই তাহলে অবশ্যই সেটাকে মেজারেবল হতে হবে, যেটাকে যেই কালার আমরা মেজার করতে পারবো না সেটা কিন্তু আসলে মানে স্পেসিফাইড করতে পারবো না। আচ্ছা, এরপর আমরা টেস্ট মেথডগুলো সম্পর্কে জেনেছিলাম। ASTMD 2 to 4 থেকে 2 to 4 থেকে 09 09, তারপর হচ্ছে ASTMD 172996, এসব আরও বেশ দু তিনটা টেস্ট মেথড সম্পর্কে জেনেছিলাম। এগুলো খুবই ইন্টারন্যাশনালি ওয়াইডলি ইউজ টেস্ট মেথড, যেগুলো থেকে আসলে মানে যেগুলো ইউজ করে আসলে বিভিন্ন কালার আসলে কী বলে মেজার করা হয়। হ্যাঁ, কালারগুলোকে আসলে মেজার করা হয়। একটা অবজেক্টের আসলে কী কালার সেটাকে আমরা মেজার করি। তো আমরা বলেছিলাম যে মানে যখন আমরা কালার মেজার সম্পর্কে কথা বলি তখন কিন্তু আসলে কালার মেজার আমরা আসলে কী দিয়ে করি, কিছু দিয়ে তো আসলে কালারটা মেজার করতে হবে, তাই না? তখন বলেছিলাম যে কালার মেজার করার জন্য কিন্তু খুবই পপুলার দুটো ইকুইপমেন্টস হচ্ছে কম্পিউটার এবং ফটোমিটার। এইগুলো সম্পর্কে মানে আমরা ব্রিফলি কিন্তু পড়েছিলাম মিড টার্মের আগে, আমরা ব্রিফলি এগুলো সম্পর্কে পড়েছিলাম। হ্যাঁ, কিন্তু আসলে ঠিক কীভাবে কাজ করে সেটা সম্পর্কে ব্রিফলি পড়েছিলাম। তো এখানে আমরা আরেকটু বিস্তারিত দেখবো। হ্যাঁ, তো ঠিক কীভাবে কাজ করে ওটার ওয়ার্কিং প্রিন্সিপালটা আসলে ঠিক কীরকম সেটাকে আরেকটু বিস্তারিতভাবে আমরা দেখবো। হ্যাঁ, তো আমরা বলেছিলাম যখন আর কি কালারটাকে আমরা মেজার করতে চাই তখন কিন্তু আমাদেরকে মেজার করার আগে স্পেসিমেন বা স্যাম্পলগুলোকে কিন্তু একটু কন্ডিশনিং করে এখানে আমরা টেস্টের আগেই দেখবেন কিছু প্রিকশনারি স্টেপস থাকে বা হচ্ছে কিছু প্রিলিমিনারি স্টেপস থাকে। তো সেইগুলোতে কিন্তু মানে কন্ডিশনিং করে কিন্তু সেরকম একটা স্টেপ। হ্যাঁ, তো মানে অবশ্যই আমাকে ফেব্রিক স্যাম্পলগুলো থেকে সেগুলোকে একটা কন্ডিশনিং করে নিতে হয়। হ্যাঁ, বা একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে আসলে আমি টেস্টগুলো করে থাকি। হ্যাঁ, যেখানে সেখানে আসলে টেস্ট করা সম্ভব না, তখন আসলে রেজাল্টটা অনেক বায়াস হবে, রেজাল্টটা আসলে অনেক ভ্যারিয়েশন দেখা যাবে। না তো স্পেসিমেন যখন আমরা একটা রিপ্রেজেন্টেটিভ ম্যাটেরিয়াল থেকে যখন আমরা স্পেসিমেন নিই তখন সেটাকে আমরা কন্ডিশনিং করি। কোথায় দেখুন, কন্ডিশনিং এনভায়রনমেন্টটা দেওয়া আছে 23 ± 2 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড এটা হচ্ছে টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি বলা আছে 50 ± 5%। হ্যাঁ, এবং কতক্ষণ অ্যাটলিস্ট 40 ঘন্টা, টেস্ট করার আগে অ্যাটলিস্ট 40 ঘন্টা আমাদেরকে এইরকম একটা এনভায়রনমেন্টে ফেব্রিকটাকে কন্ডিশন করতে হবে, স্পেসিমেনটাকে কন্ডিশন করতে হবে। আমরা বলেছিলাম 23 ± 2 ডিগ্রি সেলসিয়াস বলতে মানে 21 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বোঝাচ্ছে, যেখানে রিলেটিভ হিউমিডিটিটাকেও বোঝাচ্ছে অ্যাকচুয়ালি 45 থেকে 55%-এর মধ্যে। আচ্ছা, তো দুইটা গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টস হচ্ছে আমাদের কালারিমিটার এবং স্পেক্ট্রো ফটোমিটার, যেগুলোর সাহায্যে আমরা কালারটাকে মেজার করে থাকি। এই যে আমরা একটা কালারিমিটারের আসলে ছবি দেখতে পাচ্ছি। কালারিমিটারটা দেখতে আসলে ঠিক কীরকম হয় সামনে পিছিয়ে, হ্যাঁ, দেখতে আসলে ঠিক কীরকম হয় সেটার একটা ছবি দেখতে পাচ্ছি। বাম দিকে দেখেন ফিগার 611, এটা আসলে একটা বই থেকে ছবিটা নেওয়া আছে, সেজন্য একটু সাদা কালো লোক। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন একটা স্পেক্ট্রো ফটোমিটার ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু